এই অভ্যুত্থানের পর অল্প কিছুদিনের সময়ের জন্য হলেও মানুষ কথা বলতে পারছে, মানুষ মিছিল মিটিং করতে পারছে। এই অবস্থাতে তারা পুরনো অনেকেই আত্মপ্রকাশের চেষ্টা করছে। এমনকি নিষিদ্ধ ঘোষিত দল হিজবুত তাহরির তারা পর্যন্ত একটা মিছিল করার চেষ্টা করেছে। সো প্রয়োজন একটা বিশাল সোশিওলজিক্যাল অ্যানালিসিস, প্রয়োজন ওই যে আমি যে কোশ্চেন কলগুলোর কথা বলছি সেটা। আর এই আধিক্যতা সমাজের জন্য কেন বিপজ্জনক, কতটা বিপজ্জনক সেটারও একটা অ্যাসেসমেন্ট, মূল্যায়ন হওয়া উচিত। আসলে জনগণের মনে ওটাই ছিল, ওটাকে শুধু একটা উপলক্ষ হিসেবে নিয়ে তারা ছাত্র সমাজ, জনতা, অন্যান্য মেহনতি মানুষ তারা এটাকে একটা বিশাল অভ্যুত্থানে পরিণত করেছে। আর সেখানে আরেকটা জিনিস তৈরি হয়েছে, সেটা হচ্ছে ওই যে বলছি ওল্ড অর্ডারের রিপ্রেজেন্টেটিভ তো খালি শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনা ছাড়াও আরও অন্যান্য ওল্ড অর্ডারের রিপ্রেজেন্টেটিভরা আছে। সেই রিপ্রেজেন্টেটিভদেরকেও কিন্তু করা হয় নাই, সেভাবে সাদরে গ্রহণ করা হয় নাই। সাদরে যদি মানুষ গ্রহণ করতো তাহলে তাদের নেতৃত্বেই অভ্যুত্থানটা হতো, কিন্তু সেটা হয় নাই। এই বাস্তব সত্য উপলব্ধি করাটাও হচ্ছে খুব প্রয়োজনীয় একটা বিষয়। তো মানুষ কী করলো, অজানা অচেনা কিছু ছেলেপেলের পেছনে গিয়ে দাঁড়ালো। এটা একটা বিরাট বৈশিষ্ট্য, এটা নিয়ে আপনারা বিশ্লেষণ করবেন, চিন্তাভাবনা করবেন। অন্তত সাইফুল হক সাহেব, যিনি একজন ভালো তাত্ত্বিক এবং বাংলা ভাষায় যখন কথা বলেন মনে হয় না উনি সন্দ্বীপের মানুষ। সন্দ্বীপ আমার নানার বাড়ি, আমার নানা কমরেড মুজাফফর আহমদ। তো সেই হিসাবে সন্দ্বীপের জন্য আমার বিশেষ দুর্বলতা আছে, কিন্তু তিনি সন্দ্বীপের বাইরেই বেশিরভাগ সময় ছিলেন। বাইরে থাকলেও কিন্তু বাংলা ভাষা এত পরিশীলিত, এত পরিমার্জিতভাবে আমাদের পক্ষে বলা সম্ভব হয় না যা সাইফুল হক সাহেব বলে। গণ অভ্যুত্থানের পর আবার দেখা গেল ভাবাদর্শ, রাষ্ট্র, রাজনীতি, সংস্কৃতি সহ নানা ক্ষেত্রে রাতারাতি এক ধরনের ধর্মবাদী তৎপরতার আধিক্য। এর পেছনে অন্তর্বর্তী সরকার, ঘরে বাইরের নানা প্রতিষ্ঠান, সংস্থা ও সরকার ঘনিষ্ঠদের প্রচ্ছন্ন মদতও লক্ষ্য করা যাচ্ছে। এখানে আরও যেই সব ব্যাপার, ইসলাম নিয়ে এম এন রায় একটা বিখ্যাত বই লিখে গেছে, কিন্তু তারপরে সেটাকে আর সম্প্রসারিত করার, আরও গভীর করার চেষ্টা করা হয়নি। আপনাদেরকে আরও চিন্তা করতে, ভাবতে হবে পাকিস্তান কোশ্চেন, পাকিস্তানটা কেন হলো, এটা যদি না বোঝেন তাইলেও কিন্তু আজকের আন্দোলন বোঝা খুব কঠিন হবে। কাজেই আমাদের সমাজের মধ্যে সব ধরনের শক্তি ছিল, বামপন্থী ছিল, ডানপন্থী ছিল, ধর্মীয় শক্তি ছিল, মৌলবাদী ছিল, অমৌলবাদী ছিল, নাস্তিক ছিল, সব ধরনের শক্তি ছিল, কিন্তু সব ধরনের শক্তির বহিঃপ্রকাশ সেভাবে ছিল না বলেই আমরা সেগুলোকে সেভাবে আধিক্যতা দেখতে পাইনি। কিন্তু এই অভ্যুত্থানের পর অল্প কিছুদিনের সময়ের জন্য হলেও মানুষ কথা বলতে পারছে, মানুষ মিছিল মিটিং করতে পারছে। এই অবস্থাতে তারা পুরনো অনেকেই আত্মপ্রকাশের চেষ্টা করছে। এমনকি নিষিদ্ধ ঘোষিত দল হিজবুত তাহরির তারা পর্যন্ত একটা মিছিল করার চেষ্টা করেছে। সো প্রয়োজন একটা বিশাল সোশিওলজিক্যাল অ্যানালিসিস, প্রয়োজন ওই যে আমি যে কোশ্চেন কলগুলোর কথা বলছি সেটা। আর এই আধিক্যতা সমাজের জন্য কেন বিপজ্জনক, কতটা বিপজ্জনক সেটারও একটা অ্যাসেসমেন্ট, মূল্যায়ন হওয়া উচিত। দ্বিতীয়ত হচ্ছে যে এরা এই ধরনের আধিক্যতা কেন দেখাতে পারছে, এর পেছনে আরেকটা বড় কোশ্চেন আছে। সেই কোশ্চেনটা হচ্ছে ইন্ডিয়ান হ্যাজিমনি কোশ্চেন। ইন্ডিয়ান হ্যাজিমনি আছে বলেই এই নানা রূপে, নানাভাবে, নানা বক্তব্যের মধ্য দিয়ে কখনো ধর্মের নামে, কখনো সংস্কৃতির নামে এগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। কাজেই আপনারা যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে ইন্ডিয়ান হ্যাজিমনি কোশ্চেন সলভ করতে না পারবেন ততদিন পর্যন্ত এই রাজনীতিতে নানা ধরনের, যাকে বলা হয় যে মিশ্রণ বা নানা ধরনের জিনিস, ফেনোমেনন,
আপনারা দেখতে পাবেন। এখন আসা যাক বর্তমান প্রসঙ্গে। এখানে করিডোর নিয়ে কথা উঠেছে, এখানে চট্টগ্রাম বন্দর নিয়ে কথা উঠেছে। তো করিডোর নিয়ে আসলে কি হচ্ছে বা সরকার কি করছে সেটা কিন্তু সরকার আমাদের কাছে প্রকাশ করেনি। আমি মনে করি জনগণকে আস্থায় নেওয়া উচিত এবং জনগণের কাছে সরকারের চিন্তা ভাবনা বা যদি কোনো আন্তর্জাতিক কম্পালশন থাকে, বহিরাষ্ট্রীয় কোনো কম্পালশন থাকে, সেটাও কিন্তু তুলে ধরা উচিত এবং সেটা শুধু জনগণের কাছে তুলে ধরা, তার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গেও এ ব্যাপারে কথাবার্তা বলা উচিত এবং এইটা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে কতটা বিপজ্জনক করে তুলবে, কতটা এটাকে কাবু করবে আর বা কতটা সাহায্য করবে, সেটারও একটা বাস্তব বিশ্লেষণ হওয়া উচিত বলে আমি মনে করি। তবে এইটুকু পরিষ্কার জেনে রাখুন, বাংলাদেশের মানুষ তাদের অনেক দুর্বলতা থাকতে পারে, অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু তারা দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, খর্ব হয় এমন কিছু তারা মেনে নেবে না, মেনে নেওয়ার কথা নয়। বন্দর নিয়ে কথা উঠেছে, সেটাও নির্মোহ বিশ্লেষণ হওয়া উচিত। বন্দর কিন্তু চলছে না, প্রচণ্ড রকমের দুর্নীতি। কয়েকদিন আগে এক ব্যক্তি মিথ্যা ঘোষণা দিয়ে কিছু জিনিস আমদানি করেছিল। সে দাবি করেছে তার ঘোষণা ঠিকই আছে এবং সে সঠিকভাবে আমদানি করেছে। তারপরে এটা নিয়ে তদন্ত করার জন্য, এটা হয়তো কোনো কেমিক্যাল বা অন্য কোনো কিছু জাতীয় পদার্থ হবে, সেটা নিয়ে দেখার জন্য বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রফেসরকে মত দিতে বলা হয়েছে, ইনভেস্টিগেট করতে বলা হয়েছে। তারা মত দিলেন যে আমদানিকারকের দাবি সত্য। শোনা যায় ৩৫ লক্ষ টাকা ঘুষ দেওয়া হয়েছে এই রকম প্রতিবেদন দেওয়ার জন্য, আর সর্বমোট তার উপর যে শুল্কের চাপ এসেছিল সেটা ছিল প্রায় ১ কোটির থেকে কিছু বেশি। অর্থাৎ মোটামুটি এই ৩৫ লক্ষ টাকা খরচ করে সে ১ কোটি টাকা শুল্ক দেওয়ার মানে যে চাপ, সেখান থেকে সে মুক্ত হয়ে গেল। এটা খুব ছোট দৃষ্টান্ত, এর চাইতে অনেক বড় দৃষ্টান্ত আছে। এ কথা তো সত্য, আমরা চট্টগ্রাম বন্দর চালাতে পারছি না। বন্দরের জন্য যে দক্ষতার ইন্ডেক্স, যে টিআই, জাস্ট টাইম ইন্ডেক্স, এই জাস্ট টাইম ইন্ডেক্স বাংলার দেশের বন্দর চট্টগ্রামে প্রতিপালিত হচ্ছে না এবং দেখা যাচ্ছে যেখানে অন্য দেশে আপনার কি বলে কন্টেইনার নামাতে যে সময় লাগে, এখানে তার দ্বিগুণ ১.৫ গুণ সময় লাগে। কাজেই প্রতিটি ব্যাপারে এখানে অদক্ষতা রয়েছে, অপচয় রয়েছে, দুর্নীতি রয়েছে এবং শোনা যায় সেখানেও একটা সিন্ডিকেট এই চট্টগ্রাম বন্দরটাকে নিয়ন্ত্রণ করছে। এখন দেশপ্রেমিক রাজনীতিবিদদের দায়িত্ব হচ্ছে চট্টগ্রাম বন্দরকে এই দুরবস্থা থেকে কিভাবে মুক্ত করবেন সেটা, এবং আজকালকার আধুনিক বিশ্বের যে অর্থনৈতিক ব্যবস্থা, সেখানে আপনার কোনো একটা বাইরের এজেন্সিকে দিয়ে কিছু কাজ কিছু কালের জন্য করানো, সেটাও খুব অযৌক্তিক কিছু নয়। আমার মনে হয় একটু পুরনো যে মাইন্ডসেট, তার থেকে একটু বেরিয়ে আসার দরকার। যেমন চীনের ওই ধরনের কোনো বন্দর নাই, কিন্তু চীন হামবানটোটা বন্দর এবং আরেকটা বিমানবন্দর তারা শ্রীলঙ্কার কাছ থেকে লিজ নিয়েছে এবং লিজ নিতে গিয়ে কারণটা ছিল ওই বন্দরগুলো শ্রীলঙ্কা চালাতে পারছিল না, সেখানে লস হচ্ছিল, ক্ষতি হচ্ছিল। তাহলে চীন দেশে যদি ওই রকম বন্দর না থাকে, আবার চীন যদি আরেক দেশে ওই রকম বন্দর করে বা তার উপর তার লিজ রাইট এস্টাবলিশ করে, তাহলে জিনিসটাকে আপনারা কিভাবে দেখবেন? আমার মনে হয় যে এই সব কিছু খুব গভীর চিন্তাভাবনার দরকার আছে
এবং গভীর চিন্তাভাবনা করি না বলেই আমরা বারবার ঠকে যাই। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এটা হওয়া উচিত আমাদের নীতি। সবশেষে আমার এতক্ষণ বলার কথা ছিল না আমার স্বাস্থ্যের যে অবস্থা, কিন্তু ওই যে একটা কথা আছে রক্তকরবীতে, সেটা হচ্ছে ক্ষুধা মারছে চাবুক, তৃষ্ণা মারছে চাবুক, বলে কাজ কর। তা আমাকেও এই যে আমার ভেতরকার কষ্ট, ভাবনার কষ্ট, দেশ নিয়ে কষ্ট, এই কষ্ট চাবুক মারে বলেই কথাগুলি বলি। হয়তো কথা আপনাদের পছন্দও হতে পারে, নাও হতে পারে। আচ্ছা, এইখানে তার লেখাতে আরও কিছু কিছু জিনিস আছে যেটা আমি মার্ক করে রেখেছিলাম, সেটা নয়। তিনি খুব সুন্দরভাবে কথা শেষ করেছেন কার্ল মার্কসের একটা কোটেশন দিয়ে, সেটা হলো, চরম পরিবর্তন প্রয়াসী হতে হলে জিনিসের শেকড় শুদ্ধ ধরা চাই। মনুষ্য জাতির বেলায় শেকড় হচ্ছে মানুষ নিজেই। এই যে শিকড় শুদ্ধ ধরা, আমার আবেদন, আমি লেখকের সঙ্গে কণ্ঠ মিলিয়ে, তার কলমের সঙ্গে মিলিয়ে, তার যে উদ্ধৃতি, সেই উদ্ধৃতির সঙ্গে সংহতি প্রকাশ করে বলতে চাই, আমরা এখন যেন ভবিষ্যতে রাজনীতি করতে গিয়ে সমস্যার শেকড় শুদ্ধ বুঝতে পারি, এবং শেকড়টা ভালো করে না চিনলে গাছটাকে চেনা যাবে না, গাছের অস্তিত্বটাও বোঝা যাবে না। তো সেই জন্য আমার মনে হয় এখন সময় এসছে, একদিকে যেমন বিরাট পরিবর্তনের সময়, আরেকটা হচ্ছে বিরাটভাবে ভাবার সময়, গভীরভাবে ভাবার সময়, গভীরভাবে চিন্তা করার সময়। আমরা যেন সেই প্রয়োজনটা ভুলে না যাই, এটাই আমার আবেদন থাকবে। এতকাল চলেছে গড্ডালিকা প্রবাহের মতো, বামপন্থী আন্দোলন দাঁড়াতে পারেনি। তার মূল কারণ হচ্ছে ওই শেকড় শুদ্ধ দেখা হয়নি। তো আশা করি তারা শেকড় শুদ্ধ দেখার চেষ্টা করবে, এবং যত রকমের যেটাকে বলে মানে ঠিক শব্দটা আমি খুঁজে পাচ্ছি না, মানে ভেতরে কিছু অন্ধবিশ্বাস, এই অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসা। এবং মাও সেতুংয়ের শেষ কথা, নো ইনভেস্টিগেশন, নো রাইট টু স্পিক। আপনারা বক্তৃতা দেবেন, বাট উইদাউট এনি ইনভেস্টিগেশন এটা হতে পারে না। ইউ হ্যাভ নো রাইট টু স্পিক উইদাউট ইনভেস্টিগেশন, সেটা আপনারা করবেন আশা করি। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।